আমরা প্রতিদিনই বাংলায় কথা বলি, ঠিকভাবে কথা বলতে পারি কি? হ্যাঁ, আমরা বাংলা ভাষায় কথা বলি, ভয় পেও না। তবে কখনো কি ভেবে দেখেছো আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে অনেকগুলো শব্দ দিয়ে একটা বাক্য গঠিত হয়ে যাচ্ছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহমিদ ইসলাম শুভ, তোমাদের শুভ ভাই। বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আমি আগে বলেছি আমি তো কোনো পড়াবো না, আলোচনা করবো। তো চল শুরু করে দিই আমাদের আজকে যুদ্ধে জেতার আরেকটি বাজিমাত অধ্যায় নিয়ে। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম যে পরিচ্ছেদ আছে শুরু করবো সেটা হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্র কি? ধ্বনি উচ্চারণের সময় যে প্রত্যঙ্গগুলো কাজে লাগে, অর্থাৎ যে অঙ্গগুলো দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করি সেগুলোর সমষ্টিকে অর্থাৎ একত্রে এটাকে বাকযন্ত্র বলে। তো এই বাকযন্ত্র কিন্তু আমাদের ফুসফুস থেকে একদম ঠোঁট পর্যন্ত, অর্থাৎ ফুসফুস থেকে বাতাস সৃষ্টি হবে এবং ঠোঁট দিয়ে সে বাতাসটা নিঃসৃত হবে। অনেক সময় নাক দিয়ে নিঃসৃত হয়, অর্থাৎ নাসিক্য বর্ণ কিন্তু রয়েছে। তো তারপর চলো আমরা ডায়াগ্রাম দেখি। এটাকে অনেকটা নিজের মুখ ধরে নাও। তো মুখের দেখো কিছু কিছু অংশ, এটাকে যদি আমি দাঁত ধরি তা এখান থেকে কিছু উচ্চারণ হতে পারে। তো এখানে যদি আমি জিভ ধরি এই জিভ থেকে কিছু হতে পারে। আবার এই যে দেখো একটা জায়গা যেটা একদম মুখের পিছনের দিকে, এখান থেকেও শব্দ উচ্চারণ হতে পারে। আবার দেখো আমি যদি ছোট করে দেখাই, এই দেখো একটা আলজিহ্বা রয়েছে, এই আলজিহ্বা থেকে কিন্তু শব্দ তৈরি করতে পারে। এছাড়াও রয়েছে এই যে কণ্ঠনালিকা, এখানে রয়েছে ষড়যন্ত্র, এরকম অনেক জায়গা থেকে শব্দ গঠিত হয়। এবং সবচেয়ে জায়গা একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নাসারন্ধ্র, অর্থাৎ নাসারন্ধ্র থেকে নাসিক্য বর্ণ সৃষ্টি হয়। তো চলো ফুসফুস, ধ্বনি সৃষ্টির জন্য যে বাতাস লাগবে সেই বাতাসের কোথা থেকে সৃষ্টি হবে? অবশ্যই সেটা ফুসফুস, অর্থাৎ বায়ু প্রবাহের প্রধান উৎস কিন্তু ফুসফুস। এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো। এরপর আছে শ্বাসনালী। ফুসফুস থেকে বাতাস তৈরি হয়েছে ঠিক আছে, তবে বাতাসটা বের হবে কিসের মাধ্যমে? সাইড দিয়ে বের হবে? কখনোই না, বের হবে কি দিয়ে? শ্বাসনালীর মাধ্যমে। তো ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে কোথায় আসবে? মুখ বিবরে আসবে এবং নাসারন্ধ্র দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ আমার মুখ দিয়েও কিছু বাতাস বের হবে, নাক দিয়েও কিছু বাতাস বের হবে। তারপরে আসি ষড়যন্ত্রে। ষড়যন্ত্রে কি জানো? শ্বাসনালীর ঠিক উপরের অংশ যেটা, অর্থাৎ শ্বাসনালী যেখানে বাতাসটা ফুসফুস থেকে এসে বাতাস বের হচ্ছে তার ঠিক উপরে একটা ছোট্ট জায়গা তোমাকে দেখিয়েছিলাম, তুমি একটু খেয়াল করো। এই যে দেখো ছোট্ট একটা জায়গা, এটা হচ্ছে ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র আমাদের যে মেরুদণ্ড, আমরা যদি বায়োলজিক্যাল চিন্তা করি তো দেখবা 4, 5 এবং 6 এই মেরুদণ্ডের এখানে ষড়যন্ত্র অবস্থান, এবং এইটা ধ্বনির সৃষ্টি করে। জীব, জীব কি? যেটা আমরা খাবার গ্রহণ করি সেটাই জীব? জীব কি শুধু খাবার গ্রহণই করবে? না, এই কিন্তু আমাদের শব্দ ধ্বনি উচ্চারণেও সহায়তা করবে। মুখগহ্বরের সবচেয়ে নিচের যে অংশটা সেটাই হচ্ছে জীব, যেটা আমরা প্রতিনিয়ত নাড়াচাড়া করি। হ্যাঁ, রমজান মাসে জিহ্বা সচেতন রাখি। সবচেয়ে সচল এবং সক্রিয় প্রথম কোনটা? জীব, যেটা বললাম রমজানের নিজে আয়ত্তে থাকে। আলজিভ, আলজিভ কি বলছে মনে আছে? সবচেয়ে কোমল তালু যেটা, সেটা কোমল তালু কোথায় ছিল? পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড ছিল। দেখো তো, এই দেখো ঝুলন্ত মাংসপিণ্ড, এটাই হচ্ছে আলজিভ। এটাও আমাদের বাতাসকে বাধা দিয়ে অনেক বাতাস সৃষ্টি করতে সহায়তা করে। এরপর আসি তালু। তালু কি জানো? মুখের সবচেয়ে উপরের শক্ত যে জায়গাটা সেটা হচ্ছে তালু। তো সেই তালু, এটাকে মুখগহ্বর বলে ছাদ বলা হয়। কি বলা হয়? ছাদ বলা হয়। গুড। এবং এই তালুর দুইটা অংশ রয়েছে, একটা কোমল তালু, একটা শক্ত তালু। কোমল তালু কি করে? পিছনের দিকে থাকে, শক্ত তালু সামনের দিকে থাকবে। তুমি যদি কখনো নিজের হাত দিয়ে মুখের উপর দিকে হাত দাও, দেখবে শক্ত জায়গা পাচ্ছ, এবং পিছনে গেলে নরম জায়গা পাচ্ছ। নরম কোমল তালু, সামনেটা শক্ত তালু। এরপর আসি মূর্ধা। মূর্ধা জিনিসটা কি? আমরা অনেক সময় বলি না মূর্ধন্য, মূর্ধন্য স। এই মূর্ধা শব্দটা কি? মূর্ধা শব্দ হচ্ছে শক্ত তালু, অর্থাৎ সামনে, এবং উপরের পাটির দাঁত, অর্থাৎ দাঁত। ওই যেটা বললাম ঠিক সামনে দিয়ে শক্ত থাকে। এখান থেকে যে উত্তল অংশ সেটাই হচ্ছে মূর্ধা জায়গা। এখান থেকে যে ধ্বনিগুলো সৃষ্টি হবে সেগুলোকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। এরপর আসি দন্তমূল ও দন্ত। অর্থাৎ দন্তমূল কি জানো? দাঁতের গোড়ার যে জায়গা সেটা হচ্ছে দন্তমূল, আর দন্ত তো দাঁত, সবাই জানে এটা, এটা নতুন করে বলার কিচ্ছু নেই। তো ওষ্ঠতে আসি। ওষ্ঠ মানে কি জানো? হ্যাঁ, ঠোঁট। আমরা এটাকে বাংলা ব্যাকরণের জন্য ওষ্ঠ বলছি, তোমাদের বোঝার জন্য ঠোঁট বলতেই পারো। ওষ্ঠ, ওষ্ঠ হচ্ছে বাক পতঙ্গ, অর্থাৎ যেখানে আমরা কি বলছি বাক যন্ত্র, যেটা যেখানে সমস্ত অঙ্গকে মিলে যেটা হচ্ছে সেই যে যন্ত্র, সেই বাক পতঙ্গের সবচেয়ে বাইরে দিয়ে কি থাকে? ওষ্ঠ। দেখো তো, আমাদের ফুসফুস এখানে থাকে, তারপর আস্তে আস্তে এখান থেকে আসছে, এবং এক পর্যায়ে সেটা এই ঠোঁটের মাধ্যমে বের হচ্ছে, অর্থাৎ ঠোঁটে কি সবচেয়ে বাইরের অংশ। এবং এখান থেকে যেগুলো তৈরি হবে সেগুলো বলা হয় ওষ্ঠবর্ণ। এবং আরেকটা জিনিস যেটা বলেছিলাম, নাসিকা, অর্থাৎ নাক দিয়ে বাতাস বের হচ্ছে, অর্থাৎ নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে যে ধ্বনি সৃষ্টি হবে
সেটা হচ্ছে নাসিক্য বর্ণ। এরপর আসলে আমরা এই অধ্যায়ের কিছু এমসিকিউ দেখে নিই, যেগুলো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো প্রথমে শুরু করি। কোনটি বাকযন্ত্র? বলতো বাকযন্ত্র কোনটি? যকৃত? মনে হয় বাকযন্ত্র এটা? এটা তো খাদ্য পরিপাকে সহায়তা করে। পিত্তকোষ, যেখানে পিত্ত রস, এটা তো বাকযন্ত্র না। তো বাকযন্ত্র কোনটা? ফুসফুস, যেখানে বাতাস সৃষ্টি হচ্ছে। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? আমরা কি বলেছিলাম? নাক দিয়েও বের হতে পারে, মুখ দিয়েও বের হতে পারে। অর্থাৎ এখানে যেহেতু মুখ বিবরণ রয়েছে, নাসারন্ধ্র রয়েছে, অর্থাৎ দুটি অ্যান্সার। তালু কিন্তু নয়, তালু কিন্তু বাতাস বের হয়, বাতাসকে বাধা দেয় তালু। তারপরে সেই বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশটা কি বলেছিলাম? ওষ্ঠ। বাকযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় কি বলেছিলাম? মনে আছে? মূর্ধা। মূর্ধা থাকে জায়গাটা, মূর্ধা তো হবে না, কি হবে? রাতকে নড়াতে পারো না। তো জীব, যে তোমাকে রমজানে আমি নিজে আয়ত্তে রাখতে বলেছি। মুখ গ্রহণ করে কোন অংশে তালুর অবস্থা? তালুর অবস্থাটা কোথায় ছিল বলেছিলাম? কোমল তালু, শক্ত তালু কোথায় ছিল? মুখ বিবরের ঠিক উপরে, সামনে একটা, পিছনে। তারপরে সেই নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? নাসিক্য ধ্বনি তৈরি কিভাবে? আলজিহ্বা যখন নিচে নেমে আসবে ঠিক তখনই নাসিক্য ধ্বনি সৃষ্টি হয়, অর্থাৎ আলজিহ্বা নিচে নেমে আসলেই নাক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে। তারপরে আসি আমরা পরের পরিচয়। পরের পরিচয়টা কি ছিল? ধ্বনি এবং বর্ণ। যেরকম কথা বলেছিলাম, আমরা যে বর্ণগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, প্রথমে যে বললাম আমরা যে বাংলা ভাষা ইউজ করি, ব্যবহার করি, এটা সঠিকভাবে হয়। আমরা কখনো কল্পনা করেছি কিভাবে ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে, কোথা থেকে সৃষ্টি হচ্ছে? এই অধ্যায়ে আমরা এটাই করবো। যেটা পরিচ্ছেদ আর পরিচ্ছেদ নামে অধ্যায় বলছি। তো আসো, ভাষার ক্ষুদ্রতম একক কি জানো? ধ্বনি। যেন আমাদের গত ক্লাসে আমি বলেছি, চাইলে তোমরা গত ক্লাসের ভিডিওটা দেখে আসতে পারো। তারপর আছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? 37। শুধু মনে রাখবে, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম একটা কথা, মৌলিক স্বরধ্বনি আর মৌলিক ধ্বনি দুই জিনিস। মৌলিক ধ্বনি কয়টা? 37টা। আর যদি বলি মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এটা কিন্তু ভুল করবে না। তারপরে আসি, এই যে স্বরধ্বনিগুলো রয়েছে, এই স্বরধ্বনিগুলো কোনগুলো মৌলিক? রস্বই, এ, আ, অ, ও, ও। এর সাথে একটা ব্যতিক্রম রয়েছে, যেটা হচ্ছে স্বরে আ জফলা, অর্থাৎ স্বরে আ জফলা আকার, এটা হচ্ছে ব্যতিক্রম এবং স্বরধ্বনির ভিতরে। এছাড়া যদি ব্যঞ্জন ধ্বনি বলি, এগুলো কিন্তু ধ্বনি, অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? ধ্বনি কয়টা? দুইটা। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা জানো? 30টা। আর বাকি যেগুলো রয়েছে সবগুলো অন্য কোনো মাধ্যমে সৃষ্টি হয়েছে। যেমন বাকি যদি বলি খণ্ডত, যেটা আমরা ব্যবহার করি, এটা কি জানো? এটা কিন্তু কোনো বর্ণ না, এটা হচ্ছে ত বর্ণের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ খণ্ডত কি মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়। আচ্ছা, এখন আমরা কি ব্যঞ্জন ধ্বনি মানে কি জানো? যেখানে যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাধা পাবে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর যেগুলো মুখ বিবরের বা মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, সেটা হচ্ছে স্বরধ্বনি। তো স্বরধ্বনি যেমন যদি বলি, স্বরধ্বনিতে রিও আছে, ই আছে না? এটা কি? এটা কিন্তু তোমার মৌলিক স্বরধ্বনি হবে না। কারণ কি? কারণ এইটা একই সাথে রস্বই এবং একই সাথে র উচ্চারণ করছে। আর র একটা কম্পনজাত, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো কম্পনজাত ধ্বনি অবশ্যই সেটা বাধা সৃষ্টি করছে, আর বাধা সৃষ্টি করছে অবশ্যই সেটা স্বরধ্বনি হলেও মৌলিক স্বরধ্বনি হবে না। তো ধ্বনির প্রতীক কি বলে জানো? আমরা কি বলেছিলাম যে ধ্বনি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। তবে ধ্বনিরও কিন্তু একটা প্রতীক আছে, সেটা হচ্ছে বর্ণ। যেমন আমরা যদি বলি ক, এটা কিন্তু একটা বর্ণ, এবং যেটা উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি। তারপর আসি দেখো, বাংলা ভাষায় স্বরধ্বনি 11টা পড়ছি এবং ব্যঞ্জন ধ্বনি পড়েছি 39টা। তার মধ্যে এটা কি বলেছিলাম? এটা তয়ের সংক্ষিপ্ত রূপ, এবং এগুলো নাসিক্য বর্ণের ভিতরে চলে যায়, আর স্পর্শ বর্ণের ভিতরে কিছু চলে যায়। তারপর এখানে একটা ল আছে, স্পর্শ বর্ণের ভিতরে চলে যায়। এগুলো আমরা পরবর্তী দেখছি। এখন আসলে কার বর্ণ? কার বর্ণ হচ্ছে স্বরবর্ণ রয়েছে। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, এবং সংক্ষিপ্ত রূপ কয়টা আছে? 10টি। অর্থাৎ বলতো কোনটির কার নেই? কার নেই হচ্ছে স্বরে অর কোনো কার নেই। স্বরে আর কার আছে, ই এর কার আছে, দীর্ঘিকারের কার আছে, তারপর হ্রস্ব উ কার আছে, দীর্ঘ কার আছে, সবগুলো কার আছে, শুধু স্বরের কোনো কার নেই। এটা শব্দের শেষে বসবে। এখন তুমি এখানে দেখো লেখাই আছে, তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে কারগুলো। এবার আসে সংখ্যাবর্ণ। বাংলা ভাষায় সংখ্যাবর্ণ কিন্তু 10টি। অর্থাৎ সংখ্যাবর্ণ বলতে 1, 2, 3, 4কে বোঝাচ্ছি। হ্যাঁ, মনে রাখবে শূন্য সংখ্যাবর্ণ, শূন্যকে সংখ্যাবর্ণ বাদ দেওয়া যাবে না। কারণ তুমি যদি 10 লেখো অবশ্যই তোমাকে শূন্য আনতে হচ্ছে, যদি 20 লেখো তাও তোমাকে শূন্য আনতে হচ্ছে। অর্থাৎ তোমাকে শূন্য ছাড়া তুমি এই শূন্য
ছাড়া তুমি লিখতে পারছো না সংখ্যা বর্ণগুলো। অর্থাৎ সংখ্যা বর্ণ কি? শূন্য। শূন্য একটা সংখ্যা বর্ণ। তারপর আসে অনুবর্ণ। অনুবর্ণ কি জানো? ব্যঞ্জন বর্ণের কিছু বিকল্প রূপ রয়েছে, সেগুলোকে বলা হয় অনুবর্ণ। এটা মনে রাখবে, কারণ এইটা কোশ্চেনে আসছে একবার। অনুবর্ণ, অনুবর্ণ বলতে কি বোঝায়? আমরা কি বলেছি? কার যেহেতু রয়েছে, ব্যঞ্জনের অবশ্যই কিছু থাকা উচিত। এই যেমন ফলা রয়েছে এবং রেফ রয়েছে, এই দুটোকে আলাদা করে দেখানো হচ্ছে। রেফ হচ্ছে সংক্ষিপ্ত রূপ বোঝায়, ফলা হচ্ছে ওইটাকে সুন্দর করে উপস্থাপন করে যুক্ত বর্ণ হবে। যেমন তোমাকে বলি ন ফলা, তারপরে ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। রেফ কিন্তু র এর একটা অনুবর্ণ রেফ, ঠিক আছে? তবে এটাকে ধরা হচ্ছে না, কারণ এটা সংক্ষিপ্ত রূপ বোঝাচ্ছে। যেটা তো আগে বলছিলাম, খণ্ডত হচ্ছে ত বর্ণের একটি বর্ণ সংক্ষেপ, যা পরবর্তীতে বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কি? একাধিক বর্ণ যুক্ত হয়ে যেটা করেছে সেটাই হচ্ছে যুক্ত বর্ণ। অর্থাৎ তোমাকে যদি বলি যে ক সংযুক্ত ট, অর্থাৎ কয় ট, তারপরে আছে ক আর মূর্ধন্য ষ সংযুক্ত, এটাকে অনেক জায়গায় ক্ষীয় ক বলা হয়েছে। তো ক্ষীয় ক এর ভিতরে এটা আছে। এখন তুমি যুক্ত বর্ণ, যেটা আমি দুইটা পালাম, তুমি দেখো তো ক এবং মূর্ধন্য ষ, তুমি কি বুঝতে পারছো এখানে কি আছে? এটা দেখে বুঝতে পারছো, অর্থাৎ এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। এবং যেগুলো তুমি দেখো তো, এটা দেখো তো বোঝা যাচ্ছে দ আর ব সংযুক্ত আছে, এখানে ক আর ত বর্ণ সংযুক্ত আছে, এখানে ব আর ত সংযুক্ত আছে, অর্থাৎ এগুলো হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। তারপরে আসি এই অধ্যায়ের কিছু এমসিকিউ, যেগুলো তোমাদের এই অধ্যায় থেকে আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে মৌলিক স্বরধ্বনি। একটু আগে বলেছিলাম কয়টা ছিল? 37টি। কেউ ভয় পেও না যে কোথাও তো আবার 37টি, আসলে 37টা হবেও না। কারণ এখানে কি বলছে? মৌলিক স্বরধ্বনি, কিন্তু বলেনি মৌলিক ধ্বনিগুলো। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ ব্যবহার করে কোথাও বাধা পায়, সেগুলোকে কি বলবো আমরা? মনে আছে? মৌলিক স্বরধ্বনি না, একদম না, সেটা হচ্ছে স্বরধ্বনি। কারণ কি? মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনিরই অংশ। ধ্বনির প্রতীককে কি বলা হয় বলতো? একটু আগে পড়েছি, বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার যুক্ত বা কার বর্ণ বা হর্ষ না থাকলে ধ্বনি আছে ধরে নেওয়া হয়। এবং কোন ধ্বনি আছে ধরে নেওয়া হয়? সেটা হচ্ছে স্বরের অ। কারণ দেখো তো, তুমি যখন বলবা নীল, দেখো তো এখানে কি লর সাথে একটা অ মনে হচ্ছে না নীল উচ্চারণের সময়? এখন যদি আমি এখানে হর্ষ দিয়ে দিই, তাহলে কি হবে? নীল, অ আসবে। এটাই এখানে বোঝানো হচ্ছে। মধ্যম স এই যুক্ত বর্ণ সাথে দেখা সুন্দর একটা জিনিস দেওয়া আছে, এটা এরকম না, বলছে এটা ইও না, ইও না, এটা এই বর্ণ দিয়ে মূলত মূর্ধন্য বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এটা আছে। এইগুলো কিন্তু অস্বচ্ছ বর্ণ, অস্বচ্ছ যুক্ত বর্ণ, অর্থাৎ বুঝতে পারছো না কি থাকবে। স্বরবর্ণের সংক্ষিপ্ত কি বলা হয় বলতো? স্বরবর্ণকে কার বলে সংক্ষিপ্তকে। আর ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কি ছিল? অনুবর্ণ, অর্থাৎ ফলা রেফ, এই দুটা কি হবে? এই দুটো তো অনুবর্ণেরই অংশ। আর কার কি? স্বরবর্ণ। নিচে কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? দেখো তো, আমরা কি বলছিলাম? একটা তুমি যুক্ত বর্ণ বুঝতে পারবে, আবার বুঝতে পারবে না। তোমাকে এইভাবে একটা থাকবে এরকম, আরেকটা যদি তোমাকে দেই এইভাবে, তুমি এটা বুঝতে পারছো। তবে এটা কি তুমি দেখে বুঝতে পারছো এখানে কি আছে? না তো। এই জন্য একটা হচ্ছে স্বচ্ছ, একটা অস্বচ্ছ। এই বাংলা কার বর্ণের সংখ্যা বর্ণ একটু আগে পড়েছি 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টা বলেছিলাম? 10টি, কারণ 0 থেকে শুরু হয়েছে, 1 থেকে 9 নয়। আচ্ছা, পরে আমরা চলে আসি স্বরধ্বনি। স্বরধ্বনি কিছু উচ্চারণের জায়গা রয়েছে এবং ব্যঞ্জনধ্বনির কিছু উচ্চারণের জায়গা রয়েছে। তো স্বরধ্বনির যে উচ্চারণের জায়গা রয়েছে সেই অনুযায়ী স্বরধ্বনিকে 3টা ভাগে ভাগ করে দিতে পারি আমরা। যেমন জিভের উচ্চতা অনুযায়ী একটা, জিভের অবস্থান অনুযায়ী একটা, এবং ঠোঁটের উন্মুক্তির উপরে একটা। তো জিভের উচ্চতা অনুযায়ী 4টা ভাগে ভাগ করেছে, দেখেছো? একটা উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু নিম্ন মধ্য সবচেয়ে বেশি। জিভের অবস্থান, জিভের অবস্থানের মধ্যে কি আছে দেখো তো? 3টা ভাগ। একটা সম্মুখ, যখন জিভ সামনে চলে আসবে; একটা হচ্ছে মধ্য, যখন জিভ মাঝে থাকবে; আর একটা জিভ পশ্চাৎ, অর্থাৎ কোমল তালু কাছে চলে যাবে। ঠিক আছে? কোমল মতো কিছু ভেবো না। ঠোঁটের উন্মুক্তি, ঠোঁটের উন্মুক্ত হচ্ছে 4টা, সংবৃত, বিবৃত, এটা আমরা পড়ে এসেছি। এছাড়াও রয়েছে অর্ধসংবৃত, অর্ধবৃত্ত, অর্থাৎ সংবৃতও না বিবৃতও না, এরকম একটা জিনিস। তো আচ্ছা, তো আমরা এখানে খেয়াল করে দেখি তো, যদি সম্মুখ বলি উচ্চ সম্মুখ, তাহলে কি হচ্ছে? হ্রস্ব ই, এবং উচ্চ পশ্চাৎ হলে হ্রস্ব উ। এইগুলো উচ্চারণ দেখে রাখতে হবে। দেখো তো নিম্নতে একদম, দেখো তো কোনটা মধ্যতে কোনটা আছে? নাই তো। একমাত্র স্বরে আয় হচ্ছে নিম্ন মধ্য জিহ্বার অবস্থান থাকবে এবং জিভের উচ্চতা থাকবে। তারপরে আসি জিভ কতটা উপরে উঠছে এবং কতটা নিচে নামছে, সেই অনুযায়ী কয়টা রয়েছে? 4টা। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন।
এবং এই জায়গাগুলো থেকে যে উচ্চারণগুলো হয় সেগুলো আমাদের দেখতে হবে। এরপর আছে জীবের সম্মুখ পশ্চাৎ, অর্থাৎ কোথায় যাচ্ছে, সামনে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে, এই অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তিনটা ভাগ কি কি ছিল? একটা ছিল কি সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ, এবং জিভের কতটুকু খোলা বা বন্ধ থাকতেছে এটাই হচ্ছে আপনাদের নির্ণয় করবে বিবৃত না সংবৃত। এটা ছিল চারটা, কি কি ছিল? সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত এবং হচ্ছে অর্ধ বিবৃত। ঠিক আছে, এবার আমরা আসি অনুনাসিক স্বরধ্বনি, অর্থাৎ সেগুলো অনেকটা নাক দিয়ে বের হয়ে আসবে তবে নাসিক্য বর্ণ হবে না, অর্থাৎ মৌলিক বায়ুসমূহ মুখ দিয়ে বের হয়ে আসবে এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকবে। আমরা কি বলছিলাম? কোমল তালু, অর্থাৎ কোমল তালুর পরে যে আলজিহ্বাটা রয়েছে সেটা যদি নিচে নেমে আসে তাহলে কি হবে? নাসিক্য বর্ণ হবে। তবে এখানে কিন্তু দেখো কোমল তালু স্বাভাবিক রয়েছে, কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এটা অনুনাসিক বর্ণ। অনুনাসিক বর্ণ কিছু রয়েছে এবং অনুনাসিক বর্ণ তোমরা দেখবা যে ভূতের যদি কখনো গল্প পড়ে দেখো বা ঠাকুমার ছবি যদি দেখে থাকো, দেখবা ভূত অনেকটা নাকি নাকি সুরে কথা বলে, অর্থাৎ সেখানে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। অর্থাৎ দেখো তো রস্যই মৌলিক স্বরধ্বনি, তবে এর উপর যেখানে চন্দ্রবিন্দু দিয়ে দিই তাহলে কি হবে? অনুনাসিক স্বরধ্বনি। অর্থাৎ সকল মৌলিক স্বরধ্বনিকে অনুনাসিক স্বরধ্বনিতে রূপান্তর করা যায়। অর্ধ স্বরধ্বনি, অর্থাৎ এটা স্বরধ্বনিটা পুরোপুরি উচ্চারিত হবে না তবে স্বরধ্বনি থাকবে। যেমন যে বলি এ, যদি একটা হর্স দিয়ে দিচ্ছে, অর্থাৎ এরকম বলেছিলাম না, নীলের নিচে যদি একটা হর্স দিই তাহলে অ উচ্চারণ হবে না, তবে যদি আমি নীলের নিচে কোনো হর্স না দিই তাহলে কি উচ্চারণটা অবশ্যই হবে। ঠিক এমনই অর্ধ স্বরে যদি কোনো স্বরধ্বনি উচ্চারিত দিয়ে দিই, হর্স দিয়ে দিই, সেটা অর্ধ স্বরধ্বনি হয়ে যাচ্ছে, অর্থাৎ রস্য উ এরপরে আটকে দিতে হবে, পুরোটা উচ্চারণ করা যাবে না। তারপরে আসি চাই শব্দে। চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে, দেখো একটা স্বরেও এবং স্বরে রস্যই, অর্থাৎ চাই। এখানে দেখো এখানে কি কি আছে? স্বরে আ প্লাস রস্যই, আর এখানে একটা চ রয়েছে। যদি আমি এটা ভেঙে দেখাই, তো এইখানে স্বরে আ যেটা সেটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, তবে রস্যই নিচে কিন্তু এটা হর্স চলে আসছে। চাই, তুমি তো পরে কোনো কিছু বলছো না, থেমে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমার অর্ধ স্বরধ্বনি। ঠিক তেমনই যে লাউ বলি, হ্যাঁ লাউ গাছে আবার গান বানায় ফেলবো, এখন তো অনেক কিছু হয়ে যায়। তো লাউ গাছ, লাউয়ের যে লাউ আছে সে লাউয়ের কিন্তু স্বরে আ যোগ রস্য উ, এখানে একটা হর্স চলে আসছে, এটা অর্ধ স্বরধ্বনি এইটা। তারপর আসি দ্বি স্বরধ্বনি, অর্থাৎ সেখানে একটা স্বরধ্বনিও থাকবে, একটা অর্ধ স্বরধ্বনিও থাকবে। এটা কি বলেছিলাম? অর্ধ স্বরধ্বনি হচ্ছে স্বরধ্বনি কিছুটা উচ্চারণ হবে কিছুটা উচ্চারণ হবে না, যেমন তোমার স্বরে আ আর রস্যই, চায়ের ক্ষেত্রে ছিল, লাউয়ের ক্ষেত্রে ছিল। তবে এখানে স্বরধ্বনিও থাকবে, অর্ধ স্বরধ্বনিও থাকবে। যেমন আমরা বলি তাই, যেমন স্বরে আ প্লাস রস্য ই, এটা কি ছিল? এইটা ছিল অর্ধ স্বরধ্বনি এবং এটা কি ছিল? পূর্ণ স্বরধ্বনি, অর্থাৎ এই দুটো মিলে তৈরি হয়েছে আমার দ্বিত্ব স্বরধ্বনি বা দ্বি স্বরধ্বনি। এখন দ্বি স্বরধ্বনি আলাদা বর্ণ নির্ধারিত আছে, যেমন ওই এবং ও। ওই কি ছিল জানো তো? ওই, অর্থাৎ ও প্লাস রস্যই, অর্থাৎ এটা কি ছিল? বাংলা বর্ণমালায় একটা অংশ ছিল। এবং ও যদি বলি, ও কি ছিল? ও প্লাস রস্য ও। ঠিক আছে, পরে এবার এই অধ্যায়ে কিছু এমসিকিউ দেখি যেগুলো এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট। যেমন এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, সেটা আমরা পরবর্তীতে অনেকভাবে তোমাদের সলভ করার চেষ্টা করবো। তো চলো প্রথমে শুরু করি এই অধ্যায়ের উচ্চারণের সময় জিভের কোন অবস্থানে কারণ স্বরধ্বনি ভাগ হয়। দেখো তো উচ্চতা বলেছে, অর্থাৎ কি সরি অবস্থান বলেছে, তো কি উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ সবগুলো তো ছিল জিহ্বার অবস্থানের জন্য, সবগুলোই সঠিক। ঠিক আছে, রস্য উচ্চারণের সময় জিহ্বার অবস্থান কি ছিল? রস্য উ, মনে করে দেখো তো রস্য উ কি ছিল? আমাদের উচ্চ ছিল, রস্য ই এবং রস্য উ। রস্য ই এদিকে ছিল, রস্য উ এদিকে ছিল। এখানে কি ছিল? মধ্য। এখানে কি ছিল? উচ্চ। এখানে ছিল উচ্চ, এটা ছিল সম্মুখ, মধ্য এবং হচ্ছে পশ্চাৎ। রস্য কোথায় হচ্ছে? উচ্চ এবং পশ্চাৎ। কোনটা হচ্ছে? এটা आंसर। এইভাবে যদি একটু মনে রাখার চেষ্টা করো দেখো অটোমেটিক মনে হচ্ছে। স্বরে আ, স্বরে আ সময় কি রকম উচ্চারিত হবে? মনে আছে? স্বরে কোথায় ছিল? বিবৃত ছিল। স্বরে আ তুমি নিজে উচ্চারণ করে দেখতে পারো, স্বরে আ মুখটা অনেকটা প্রসারিত হচ্ছে। জিভের সম্মুখ বা পশ্চাৎ অনুযায়ী কত ভাগ ছিল? 3 ভাগ। কি বলেছিলাম? সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ ভাগ। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা কি জন্য? মনে আছে? স্বরবর্ণ কি ছিল? রস্যই, মৌলিক স্বরবর্ণ ছিল। ভূতের মধ্যে যদি একটা চন্দ্রবিন্দু বসায় দেয় কি হবে জিনিসটা? এটা হবে অনুনাসিক্য, নাসিকতা। হ্যাঁ, অনুনাসিক্য বর্ণ বা অনুনাসিকতা। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না কি বলে? মনে আছে? অর্ধস্বর। রস্বরটা কি? রস্বর কি? কম উচ্চারিত হবে, তবে পুরোপুরি উচ্চারিত হবে না কোনটা? অর্ধস্বর। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি তৈরি হবে? কি বলেছিলাম? যেখানে একটা পূর্ণ স্বরধ্বনি থাকবে
একটা অর্ধ স্বরধ্বনিও থাকবে। এখানে চাই অর্থাৎ স্বরে আ যোগ রস্য ই, যদিও এটা থাকতেছে এভাবে স্বরে আ যোগ রস্য ই। এখন দেখো এটা একটা পূর্ণ স্বরধ্বনি, এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, এটা মিলে তৈরি হয়েছে, অর্থাৎ এটা কি দ্বি স্বরধ্বনি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। তোমার চাই যদি তোমাকে বলে আ কি, তাহলে পূর্ণ স্বরধ্বনি, ই হর্ষ দেওয়া থাকলে অর্ধ স্বরধ্বনি, তবে দুটো যদি একসাথে দেওয়া থাকে দ্বি স্বরধ্বনি। লাউ শব্দে কি বলেছিলাম, স্বরে আ এবং রস্য উ আছে। এরপর আসে আমার ব্যঞ্জন ধ্বনি। একটু আগে এই মতো কি বললাম, স্বরধ্বনিগুলো শেষ করলাম। এবার আসো ব্যঞ্জন ধ্বনিতে। ব্যঞ্জন ধ্বনি কি জানো? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে উচ্চারণের স্থান, প্রকৃতি, ধ্বনির কম্পন এবং বায়ু প্রভাবে এখানে এটা ভাগ করা হবে। অর্থাৎ যেহেতু এখানে চারটা জায়গায় কাজ করা হয়েছে, ভাগ কয়টা হবে? চার ধরনের হবে। কি কি হবে জানো? একটা হচ্ছে তোমার উচ্চারণের স্থান, একটা হবে উচ্চারণের প্রকৃতি, একটা হবে ধ্বনির কম্পন, একটা হবে বায়ু প্রবাহ, অর্থাৎ ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা হবে। এবং যদি আমরা উচ্চারণের স্থান অনুযায়ী দেখি, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। কি বলছে মনে আছে? কয়টা জায়গাতে উচ্চারণ হয়? প্রথম যে ডায়াগ্রাম দেখেছিলাম আমরা, পুরো মানুষের মুখ, যেটা বলেছিলাম কোনো কিছু করলাম, মুখের ভিতরে হাত দিয়ে আমরা দেখতে যাবো না কোথায় কি আছে, এটা কিন্তু সাথে সাথে কেল্লা কথা হয়ে যাবে। এখন দেখো প্রথমটা বলেছি কি ওষ্ঠ ব্যঞ্জন, অর্থাৎ কি আমরা এখন ব্যঞ্জনটা একটু একটু পরে উচ্চারণ করি, আগে দেখি কি কি আছে মনে রাখার জন্য। ওষ্ঠ, দন্ত, তবে যদি দন্ত আছে, দাঁত আছে, তাই দাঁতের মূল আছে না, দন্তমূলীয় আছে। মূর্ধ, এটা বলেছি মূর্ধ বর্ণ আছে, তালব্য বর্ণ আছে। তালব্য কি ছিল? তালুর সাথে লাগবে। কণ্ঠবর্ণ মানে কি একদম কণ্ঠ থেকে আসবে, আর একটা কণ্ঠ নালী, যেখান থেকে বাতাসটা বের হচ্ছে, শ্বাসগুলো যেটা ওখান থেকে। কয়টা কাজে হলো? 7টা। এই সবগুলোর নামে পিছনে ব্যঞ্জন দিই, তাহলেই ব্যঞ্জন বর্ণে প্রকারে চলে আসছে একটা। তারপর আসি এখান থেকে কিছু বর্ণ দেখার চেষ্টা করবো। ওষ্ঠ বর্ণ কোথায় হবে? দেখো নিচের ঠোঁটে। দন্ত বর্ণ কোথায় হবে? জিভের ডগা। আর সহজভাবে বলা যায় দন্তমূলীয়, দন্ত বলেই হবে। দন্ত বর্ণ উপরে দাঁতের পাট, উপরের পাটির দাঁত, এটা মনে রাখবা কিন্তু উপরের পাট, নট নিচে, উপরে। জিহ্বা কিন্তু কখন নিচের দিকে এসে শব্দ সৃষ্টি করে খুব কম, উপরের দিকে বেশি সৃষ্টি করে। মূর্ধ, অবশ্যই মূর্ধ জায়গাটাতে সহজে মনে রাখতে পারবা। তালব্য বর্ণ, শক্ত তালু, বলছি আমরা তালু হবে, তালু বলতে শক্ত জায়গা। কণ্ঠ বর্ণ মনে আছে কোথায় হবে? কণ্ঠ, কণ্ঠ কোথায় হবে? এইখানে। তো এটা কি আলজিহ্বার জায়গা, এটা কি আলজিহ্বার নর্ম না? নর্ম। তারপর কণ্ঠনালী অর্থাৎ কি ধ্বনিটা, যেখান থেকে ধ্বনিটা সৃষ্টি হচ্ছে। এবং এটা হচ্ছে গৌণ বাক্যতম, যেখান থেকে ধ্বনিটা সৃষ্টি হচ্ছে। আর মুখ্য কোথায়? যেখানে সৃষ্টি হচ্ছে। ওষ্ঠ কোথায় ছিল? উপরে। ঠিক আছে, তারপরে আসি আমরা ওষ্ঠবর্ণ। এবার আমরা একটু আলাদা করে করবো। এবার আমরা ওষ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ কি ছিল? উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট কাছাকাছি এসে বায়ু পথে বাধা সৃষ্টি করবে। দেখো তো, ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ু প্রবাহে বাধা সৃষ্টি করবে, সেগুলোকে ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণ মনে রাখতে পারা খুবই সহজ। আমরা যে কি পড়েছিলাম মনে করো তো, আমরা যে একটু আগে স্লাইডে যাই, আমরা পাবো যে ক খ যে পড়েছিলাম সেই স্লাইডে যে যাই, আমরা এইগুলোকে একটা বর্গ ধরে নিই। এইগুলো যদি একটা বর্গ ধরি, তো দেখো তো বর্গ কয়টা আছে? 1 2 3 4 5টা বর্গ আছে। ক থেকে ম পর্যন্ত 5টা বর্গ। এগুলোকে আমি আলাদা বর্গ ধরছি না। 5টা বর্গের ভিতরে দেখো তো, আমরা যদি এখানে যাই, আমরা ওষ্ঠতে যাই, ওষ্ঠতে কি আছে দেখো তো? প ফ, অর্থাৎ কত নাম্বার? 5 নাম্বার বর্গ। তুমি সহজে মনে রাখতে পারো ব্যঞ্জন ওষ্ঠবর্ণ হচ্ছে 5ম বর্গ। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি যে দন্তব্যঞ্জন, দন্তব্যঞ্জন কি দেখো তো? জিভের ডগা অর্থাৎ জিভের অংশ, সামনের অংশ, পিছু উপরের দাঁত যেগুলো আছে সেগুলোতে লেগে বাধা সৃষ্টি করবে বায়ু পথে, অর্থাৎ বাতাস বেরোতে দিবে। সেগুলো হচ্ছে ত থ, অর্থাৎ কি ছিল? 4 নাম্বার বর্গ। দন্তব্যঞ্জন কি ছিল? 4র্থ বর্গ। বর্গ বুঝতে পেরেছো তো? একটা ক থেকে ক পর্যন্ত 5টা বর্ণের একটা বর্গ হচ্ছে। তারপর আসি দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জন কি জানো? একটু আগে দন্ত ব্যঞ্জন করবো, দন্তমূলীয় কোথা থেকে আসবে? দন্ত কি ছিল? দাঁতের সাথে লাগতে ছিল। আর এখন কি হবে দেখো? দাঁতের গোড়ার সাথে লাগবে, যেটা দুই জায়গা হচ্ছে। এটা হবে ওই যে বাকি ছিল না দন্ত ন র ল স, এগুলো হচ্ছে এখানে। মূর্ধ, মূর্ধ তো খুবই সহজ, তুমি মনে রাখতে পারবে ট বর্গ। তুমি এখানে এভাবে মনে রাখতে পারো ট বর্গ, এটাকে তুমি মনে রাখতে ত বর্গ, 4র্থ বর্গ অথবা ত বর্গ, তুমি যেটা মনে রাখো। ত বর্গ মানে ত বর্গের 5টা, ত বর্গ মানে ত বর্গের 5টা। ত বর্গ এবং তুমি দেখো মূর্ধন্য ষ,
আছে এখানে, এটা মনে রাখবা। সেটা হচ্ছে মূর্ধবর্ণ, মূর্ধন্য স একটা যোগ হবে। তালব্য বর্ণ, অর্থাৎ তালব্য বর্ণ বলতে আমরা এটাকে চ বর্গ বুঝবো। চ বর্গ, তো চ বর্গে কি কি আছে? চ, ছ, জ, বর্গীয় জ, ঝ, তালব্যস্য, তালব্যস্য। এটাতে মনে রাখা সহজ, তালব্য, তালব্যস্য। এটা কি হবে দেখো তো, জীবের ডগা তো কোথায় হবে? শক্ত তালুর কাছাকাছি আসবে, এসে বাধা প্রদান করবে। তারপর আসি কণ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন কি ছিল? জীবের পিছনের অংশ উঁচু হয়ে আলজিহ্বার সাথে লেগে যাবে। দেখো তো, পিছনের অংশ উঁচু হয়েছে, আলজিহ্বার কাছাকাছি গেছে, নন্দর সাথে কাছে যে বাধা সৃষ্টি করছে, কি হলো? আলজিহ্বার কাছে চলে গেছে। এবং এটা কি ছিল দেখো তো, এর আলজিহ্বাকে বলার চেষ্টা করি যে কোন বর্ণ, মানে হবে কি? ক বর্ণ। এটা কি ছিল? কণ্ঠ কি? কণ্ঠ ক, কণ্ঠ ক, কণ্ঠ ক বর্ণ। কণ্ঠ নালী হাতির শব্দে হ থাকে না? হাতিটা হয় বল নাকি গ বল? অবশ্যই গ না, হা। হ যদি বলি, এ হ হচ্ছে কণ্ঠনালীয় বর্ণ। কণ্ঠনালীয় বর্ণ আছে এখন কণ্ঠ থেকে সৃষ্টি হচ্ছে, সেটা কণ্ঠনালীয় বর্ণ। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, এখন কি পড়া হবে? অবস্থান অনুযায়ী, এবার জীবের এবং কণ্ঠের অবস্থান অনুযায়ী। এবার পড়বো আমরা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, কিভাবে উচ্চারণ হচ্ছে। এখন যদি তুমি দেখো, এটাকে ভাগ করা যায় স্পৃষ্ট ব্যঞ্জনে, নাসিক্য ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, আর দুটো আছে, কম্পিত এবং তাড়িত। মনে রাখবা, কম্পিত তাড়িত দুটো আলাদা জিনিস। একটাতে একটা বর্ণ, আরেকটা দুইটা বর্ণ। চলো এবার শুরু করি, আরেকটু ডিটেইলস বলি। স্পৃষ্ট ব্যঞ্জন, স্পৃষ্ট ব্যঞ্জন কি ছিল? দুটি বাক পতঙ্গ, অর্থাৎ দুইটা বাক পতঙ্গ পরস্পরের সংস্পর্শে আসবে এবং বায়ু পথে বাধা সৃষ্টি করবে, এগুলো। যেমন তুমি দেখো, প বর্গ করেছিলাম না, এখন প বর্গ ভিতরে আমরা দেখো এখানে একটা করে ওয়ার্ড বাদ দিয়েছে, দেখছো? আর যে পঞ্চম যে বর্ণনা ছিল সবগুলো বর্গের 5 নাম্বার যে বর্ণনা ছিল, সেই বর্ণনা হচ্ছে নাসিক্য বর্ণ। এগুলো হচ্ছে নাসিক্য, ঠিক আছে? এই জন্য এগুলোকে এখানে লেখা হয়নি, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণের আগে যে চারটা রয়েছে, এগুলোতে স্পৃষ্ট বর্ণ সৃষ্টি করে, অর্থাৎ ওষ্ঠ স্পৃষ্ট করা যায়, দন্ত করা যায়, মূর্ধা এবং তালু কণ্ঠ করা যায়। মনে রাখো, দন্ত মূলীয় এবং কণ্ঠনালী করা যায় না। দন্ত মূলীয় আর হচ্ছে কণ্ঠনালী, এই দুটা করা যাবে না, ঠিক আছে? মনে রাখো। নাসিক্য ব্যঞ্জন কি কি ছিল বলতো? এই যে দেখো, দন্ত ন, উ, ম, ইয়, এগুলো দিয়ে পাওয়া যাবে। এখানে আরেকটা আছে, এখানে এইটা আরেকটা হচ্ছে মূর্ধন্য। এগুলো দিয়ে এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ, এগুলো কিন্তু স্পৃষ্ট ব্যঞ্জন নয়। এবার উষ্ণ ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন হচ্ছে তিনটা স মনে রাখবা, 3 স হ মনে রাখা হচ্ছে সহজ। অর্থাৎ শীষের মতো আওয়াজ হবে। কিসের মতো আওয়াজ হবে? উষ্ণ বর্ণে শীষের মতো আওয়াজ হবে। এটাকে কিভাবে মনে রাখবা? 3 স হ, অর্থাৎ দন্ত স, তালব্যস্য, মূর্ধন্য স এবং হ। এই চারটা বর্ণ মিলে হচ্ছে উষ্ণ বর্ণ। এবার হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জন কি জানো? মানে হচ্ছে জীবের ডগা দন্ত মূলে স্পর্শ করে, সেটাকে একটা পাশ দিয়ে বাতাস বেরোবে। অর্থাৎ তোমার জিহ্বা যদি এইটা হয়, এটা যদি তোমার জিহ্বা চিন্তা করো, এই দিক দিয়ে বাতাস আসবে, এই দিক দিয়ে বাতাস আসবে, তবে এইখান দিয়ে কোনো বাতাস আসবে না, কোনো বাতাস আসবে না, ঠিক আছে? এতটুকু। তো এটার উদাহরণ দেওয়া যায় ল, অর্থাৎ পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। এগুলো মনে রাখতে হবে। এবার মনে রাখি কম্পিত ধ্বনি আর তাড়িত ধ্বনি। কম্পিত ধ্বনি হচ্ছে র, অর্থাৎ যেগুলোতে র আছে সেগুলো কম্পিত। তুমি নিজে উচ্চারণ করে বুঝতে পারবা, র যখন তুমি উচ্চারণ করবা তোমার কণ্ঠনালী অনেকটা কেঁপে ওঠে। আরেকটা হচ্ছে তাড়িত হয়, অর্থাৎ দন্তমূলে একটু উপরে মূর্ধায় টোকা খায়, মানে টোকাকে নিচে নেমে আসবে, ধাক্কা দিবে নিচে নেমে আসবে, অর্থাৎ অনেকটা এরকম, এভাবে ধাক্কা দিয়ে নিচে নেমে আসবে। আর ওইটা কি ছিল? ওটা কি ছিল? কম্পন সৃষ্টি করছে তোমার কণ্ঠনালীতে। আর এটা কি করছে? মূর্ধাতে টোকা দিয়ে নেমে আসছে। তো এটা কি ছিল দেখো তো, ডয়ের শূন্য র এবং ঢয়ের শূন্য র। এবার যে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী, এটা কি বলেছিলাম? ব্যঞ্জনের 4 প্রকার ছিল, 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এখন কি বললাম, প্রকৃতি এবং অবস্থান। এবার যদি আমি বলি কম্পনের মাত্রা, কম্পনের মাত্রা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঘোষ ধ্বনি আর একটা অঘোষ ধ্বনি। তবে হ্যাঁ, তোমাদের আগেই পড়ে আসার কথা, যদি কেউ ক্যারেট পরীক্ষা দিয়ে থাকো তোমাদের মাঝে, তো তোমরা দেখবা ঘোষ ধ্বনি পড়েছো, অঘোষ ধ্বনি পড়েছো, অল্পান মহাপান পড়ে এসেছো। তো এই ঘোষ ধ্বনি হচ্ছে কম্পন জাত এর ভিতরে পড়েছে, অঘোষটা কম্পন জাতের ভিতরে পড়েছে। তোমরা এত ওয়ার্ড মনে রাখা খুবই কষ্ট। তুমি দেখো তো, তুমি মনে রাখবা যে গ, খ, বর্গীয় জ, ঝ, ঢ, ঢ, অনেক কিছু মনে রাখতে হবে। এত কিছু মনে রাখার দরকারই নেই, তুমি মনে রাখবে এভাবে। এটা হচ্ছে ঘোষ ধ্বনি, হচ্ছে যে কোনো বর্গের 3 এবং 4 নাম্বার বর্গ, এটা হচ্ছে ঘোষ ধ্বনি। অর্থাৎ এদের কম্পন অনেক বেশি
এবং এটার সাথে একটা হ যুক্ত হবে, সাথে ডয়ে শূন্য র ঢয়ে শূন্য র, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এতটুকু, খুবই সহজ। তারপর আসলে ঘোষধ্বনি। ঘোষধ্বনি কি মনে রাখবে? ঘোষধ্বনি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বর্ণ, ঠিক আছে? তাহলে এটা কি হবে? যেটা ঘোষধ্বনি অনেক বেশি কম্পন সৃষ্টি করে, এটা অনেক কম কম্পন সৃষ্টি করে। তারপরে আসি আমরা অল্প প্রাণ মহাপ্রাণ। এটা কি ছিল? বায়ু প্রবাহ কতটুকু হচ্ছে সেই অনুযায়ী ভাগ করা হচ্ছে। তো বায়ু প্রবাহ যদি বেশি হয় তাহলে সেটা কি হবে? মহাপ্রাণ। আর কম হয় তাহলে হবে কি? অল্প প্রাণ। যদি অল্প প্রাণ ধরে মনে রাখতে হবে, দেখো তো অনেকগুলো বর্ণ, এত বর্ণ তোমরা এইভাবে মনে রাখার থেকে তুমি সবচেয়ে সহজে মনে রাখতে হবে কি জানো? অল্প প্রাণ হচ্ছে 1 এবং 3 নাম্বার বর্ণ। সাথে আছে কি জানো? সাথে আছে তোমার দন্ত স, তালব্য স এবং ডয়ে শূন্য র। এটা কিন্তু ডয়ে শূন্য র কে পড়ছে কি? ঘোষধ্বনি। অর্থাৎ ডয়ে শূন্য র একই সাথে ঘোষ এবং অল্প প্রাণ, ঠিক আছে? মনে থাকবে তো এটা? অল্প প্রাণ। মহাপ্রাণ তাহলে কি কি হবে? মহাপ্রাণে কি হবে? বায়ুর প্রবাহটা বেশি হবে। তো মহাপ্রাণ কি হচ্ছে? 2 এবং 4 নাম্বার বর্ণ। সাথে কিছু আছে? অবশ্যই আছে। একটু ব্যতিক্রম না থাকলে কি ব্যাকরণ আসে? আসে তো। হ আছে, এই একটা হয় ব্যতিক্রম বলতে পারো, আর কোনো ব্যতিক্রম থাকে না। এরপর চলে যাই আমরা এই অধ্যায়ে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এর উপরে। এমসিকিউ গুলো দেখি, এগুলো যদি তুমি পড়ো তুমি দেখবা তোমার একটা অধ্যায়ের উপরে খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে আসি, বাক পতঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় তাই কি বলে? উচ্চারণের স্থান। প্রশ্ন যেমন কর্ণ, কর্ণালী, পোষ্য এসব দিয়ে বাধা হচ্ছে, এগুলো কি? উচ্চারণের স্থান। এগুলো দিয়ে তো বর্ণ উচ্চারণ করছি, ট বর্গীয় মানে কি? ওষ্ঠ, এরকম করছি আমরা এরকম। এবার হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক পতঙ্গ কোনটা জানো? দন্তমূল। তার মানে কি দাঁড়াবে? হ্যাঁ, দাঁত দাঁড়াবে। তারপর কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা নিচের পাটির সাথে উপরের পাটির দাঁতের গোড়ার সাথে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে? উপরের পাটি জিভের ডগা বলছে, উপরের পাটির দাঁতের সাথে লাগছে, কি হবে তাহলে? গোড়া, ঠিক আছে? দন্তমূল। তালব্য ধ্বনি, তালব্য স যেখানে আছে সেটাই, দেখা কোনো কিছু নেই। স্পার্শিক ধ্বনি কি ছিল? ল। কোনটি তাড়িত? তাড়িত কি বলছিলাম? এটা। র কি ছিল? এটা কি ছিল বলতো? এটা কি ছিল? এটা ছিল কম্পন জাত। র ছিল কম্পন জাত, কম্পন জাত। তাড়িত কি ছিল? ডয় শূন্য র এবং ঢয় শূন্য। তারপরে আসি কোনগুলো ঘোষ ব্যঞ্জন। ঘোষ ব্যঞ্জন কি বলছিলাম আমরা? 3 এবং 4, ঠিক আছে? ঘোষ ব্যঞ্জন কি ছিল? 3 এবং 4। দেখো তো এখানে 1 2, এটা বা এটা হবে না, আর কি ছিল? এখানে 1 আর 2 আছে। তারপরে যদি আসি আমরা ত দ, দেখো তো এখানে একটা 1 আর 4 মনে হচ্ছে না? এখানে হয়তো 1 দিয়ে আছে, একটাই বাকি আছে, সেটা কি? ব ভ, সেটা 3 এবং 4। যে ফুসফুসে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেটা কি বলবো? বায়ু প্রবাহ কম, তার মানে কি হচ্ছে? অল্প প্রাণ। এটা কি অবশ্যই মনে হচ্ছে? অবশ্যই কি কম্পন কম, আর এটা কি? বায়ু প্রবাহ কম। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? কম্পিত ব্যঞ্জন কি ছিল বলতো? র ছিল, তাই না? কোথায় র আছে দেখো তো? এটা কি হবে? না, এটা হবে না। হবে কোনটা? চানাচুর। কারণ দেখো তো লাস্টে র আছে, কম্পনজাত বর্ণ আছে। উচ্চারণ স্থানে তালব্য স, আমি বলে দিয়েছি তালব্য স, তো আনসার তালব্য স অবশ্যই লাস্ট আনসার। তারপরে আসি পরের পরিচ্ছেদে। বিরক্ত লাগছে? দেখো তো খুবই কম পড়াচ্ছি, কিন্তু এতটুকু পড়ানোর ভিতরে, এতটুকু আলোচনার ভিতরে যদি বিরক্ত হয়ে যাও লাইফে কি করবে? লাইফ তো অনেক বড় প্যারা দেবে। এগুলো দেখো, লাইফকে আগায় নিয়ে যাও, দেখবো অনেক দিকে আগে যাচ্ছে। তবে এগুলো যদি বিরক্ত মনে হয়, লাইফ ফ্রাস্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ, একটা বাংলা একটা ইংলিশ, কিছু মনে করো না। পড়ার দিকে মনোযোগ দাও, অন্যদিকে ফোন ইউজ করো। শব্দ ও পদের গঠন, এটা হচ্ছে আমাদের পরের পরিচয়। আমরা মাঝে অষ্টম পরিচয়টা বাদ দিয়েছি এবং এটা আমরা পরে পড়াবো। এটা ইম্পর্টেন্ট, দেখে নাও। তো শব্দ পদের গঠন, যে কোনো ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়, এটা তো আমরা জানি। তো শব্দের মূলকে কি বলা হয়? শব্দমূল বলে। শব্দের মূলকে শব্দমূল বলে। কেমনটা হয়ে গেল না? যে লাউকে কদু বলে, কদুকে লাউ বলে, এরকম হলো না? শব্দের মূলকে শব্দমূল বলতে স্বাভাবিক বিষয়। এটা আমার ব্যাকরণে আমাদের সংজ্ঞা আকারে আসবে, এটা মনে রাখবে, সংজ্ঞা আকারে এটা আসবে। শব্দমূলের একটা আরেকটা নাম আছে, এক নাম। মনে করো এর নাম হচ্ছে নাম প্রতীক, প্রকৃতি না।
নাম হচ্ছে এর আরেকটা নাম, মানে এটা বলতে বোঝাচ্ছি, এটা মনে রাখা এইভাবে, অপর নাম। অপর নাম, অপর নাম কি? প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, একটা কি কি আছে? নাম প্রকৃতি, আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি, দুইটা। আবার ক্রিয়া প্রকৃতি পড়ে আসার কথা, যা দিয়েছো এর পরীক্ষা, ধাতু। আর যারা দেবো তাদের সমস্যা নেই, এখন পড়ে ফেলো, ভয় পেও না। যারা ক্যারেট দিয়েছে তারা, তার মানে কি তারা পড়ে ফেলেছে? না, তারাও তোমার মতোই আছে। হ্যাঁ, তারা একটু পড়েছে, তুমি একটু কষ্ট করো, তোমার হয়ে যাবে। ওদের তো ধরতে বেশি একটা কঠিন না। ধাতু, ধাতু কি ছিল? ক্রিয়াপদ অপর। এখন আমরা আসি যে ধাতু কিভাবে সৃষ্টি হয়। একটা ধাতু অর্থাৎ ক্রিয়া প্রকৃতি, সরি, একটা শব্দ কিভাবে সৃষ্টি হচ্ছে? শব্দ দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কি? নর্মাল যে শব্দগুলো, আম, গাছ, লতা, এগুলোই, ঠিক আছে। আর এটা হচ্ছে ধাতু, কর, যা, চল, ধি, এটা কিন্তু মনে রেখো, এটা কিন্তু ধাতু। এরপর আসো, নাম প্রকৃতি ধাতুর সাথে মিশে যে শব্দাংশ তৈরি হয়, সেগুলোর নাম, সেগুলোকে উপসর্গ প্রত্যয় বলা হয়, ঠিক আছে। অর্থাৎ নাম প্রকৃতি এবং ধাতু মিলে যেটা গঠিত হবে সেটা হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়। এবং যে উপসর্গ বলি, উপসর্গ কোথায় বসবে? উপ মানে কি? আগে। তাই উপসর্গ কোথায় বসবে? শব্দের পূর্বে বসবে। এবং প্রত্যয়, প্রত্যয় মানে কি? যদি উপসর্গ আগে বসে গেছে তখন প্রত্যয় পরে বসবে, অর্থাৎ শব্দের মূলের পরে বসবে। কোথায়? শব্দের পরে, শব্দ মূলের পরে, অবশ্যই শব্দ মূলের পরে। যেমন ভাবে বলি পরিচালক, তুমি যে পরিচালক শব্দটা দেখো, আমি একটু মুছে দিচ্ছি এটা। পরিচালক একটু একটু আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। পরিচালক দেখো তো, এটা চালক দিয়ে তাকে বোঝানোই যায়, ড্রাইভার বলা যায়, গাড়ির ড্রাইভার এগুলো বলা যায়। যেমন পরি দিয়ে কি বোঝাচ্ছি? উপস্থাপক বা পরিচালক, যে পরিচালনা করছে, এটা কি? উপসর্গ। আমি যেমন তোমরা সাংবাদিক, দেখো তো, সাংবাদিক, দেখো তো এখানে কি আছে? ইক আছে না? ইক হচ্ছে প্রত্যয়, তারপরে আসে। এবার দেখো তো, বাক্যে কিছু লগ্ন আছে বা লগ্নক আছে। হ্যাঁ, বিয়ের লগ্ন না কিন্তু হবে, লগ্নক আছে। লগ্ন কি কি আছে দেখো, একটা সংলগ্ন পদ আর হচ্ছে অলগ্নক পদ। সংলগ্ন পদ কি জানো? যেগুলোতে তোমার বচন আছে বা বলক আছে, নির্দেশক থাকবে, বিভক্তি থাকবে, সেগুলো হচ্ছে লগ্ন। আর লগ্নে যেগুলোতে আছে সেগুলো সংলগ্ন, যেগুলোতে থাকবে না বা কোনো কুয়াশা আছে সেটা হচ্ছে অলগ্ন। যেমন যে বলে ছেলেরা খেলে, তুমি তো বুঝছো কিছু একটা খেলছে না, তোমাকে তো কোনো বিষয় নেই, তাহলে কি হচ্ছে? এটা সংলগ্ন পদ। আর যদি বলে ক্রিকেট, ক্রিকেট কি? কোথায় হচ্ছে? কি কেন হচ্ছে? কি হচ্ছে? অনেক প্রশ্ন আসে, এটা কি? অলগ্ন পদ। এখন যদি আমরা দেখি শব্দ এবং পদ, এর মধ্যে বেসিক পার্থক্য যদি তোমাকে বলতে বলে, এইগুলো বেসিক পার্থক্য। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, এগুলো লিখতে হবে যদি কখনো আসে পরীক্ষায়। তার মধ্যে হচ্ছে যদি শব্দ বাক্যে স্থান পায়, তখন তার নাম কিন্তু শব্দ থাকবে, তখন কি হবে? পদ হয়ে যাবে। অর্থাৎ পদ কাকে বলে? বাক্যের প্রতিটি শব্দকে এক একটি পদ বলে। কথাটা মনে রেখো, এটাই সংজ্ঞা। পদের সংজ্ঞা যদি আসে, বলবা বাক্যের প্রতিটি শব্দকে এক একটি পদ বলে। এবং শব্দ, শব্দ কি দেখো তো, অভিধানে সংগঠিত হয় এবং এর শব্দবর্ণ নিজস্ব থাকবে, অর্থাৎ কি আলাদা শব্দ থাকবে। এবং এদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তবে এদের মধ্যে দেখো পদ যেমন হচ্ছে, দেখো তুমি যদি বলো যে ছেলেরা, আর কিছু বললাম হইলো হইলো না, ছেলেরা ক্রিকেট কি? ক্রিকেট কি? খেলে, মারে, ফেলে, কি কিছু বোঝাচ্ছে? ক্রিকেট কি করে? ছেলেরা ক্রিকেট খেলে। দেখো তো এখানে তোমার যে বলি ছেলেরা ক্রিকেট খেলতেছে, খেলা হবে ছেলেরা একটা পদ, এ একটা পদ, একটা পদ, এই সবগুলো মিলে একটা শব্দ, এগুলো কিন্তু আবার শব্দ। এই শব্দগুলো মিলে একটা বাক্য হচ্ছে, তাহলে কি? শব্দের প্রতিটি শব্দকে এক একটি পদ বলে। এবার আসো যে পদে কি কি থাকবে, পদের অংশ কি কি আছে দেখো, বিভক্তি, নির্দেশক, বচন, বলক। বলক জিনিসটা কি? বাক্যে জোর দিবে, ঠিক আছে। যেগুলো আমি তোমাকে বললাম, এই যে লগ্ন, লগ্ন কয়টা? বুঝছো কি কি? হ্যাঁ। এবার শব্দের মধ্যে কি কি বলছিলাম? উপসর্গ, উপসর্গ আগে বসবে, প্রত্যয় পরে বসবে, ঠিক আছে। এবং দেখো শব্দ গঠনের দুই শ্রেণীর শব্দ হয়, একটা হচ্ছে মূল শব্দ, একটা সাধিত শব্দ। মূল শব্দ কি ছিল? চল, যাই, এগুলো হচ্ছে মূল শব্দ ছিল। এবার আসে এবার পরের স্লাইড, দেখো তো কি বলছে, লগ্ন কয় প্রকার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাগায় রাখতে পারো। লগ্ন কয় প্রকার? 4 প্রকার। কি বলছিলাম? বিভক্তি বলছিলাম, তারপর বলছিলাম হচ্ছে নির্দেশক, বচন, বলক। বলক জিনিসটা কি? বক্তব্য জড়ানো করবে, কোথায় বলবে? শব্দাংশের সঙ্গে যুক্ত হবে। কি করবে? বক্তব্যকে জড়ানো করছে। যদি বচন বলি,
শব্দের পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝাবে, এটা হচ্ছে বচন। নির্দেশক অর্থাৎ যুক্তের পদকে নির্দিষ্ট করবে, এটা উদাহরণ কি? টি, টুকু, খানা, খানি, এগুলো হচ্ছে নির্দেশক শব্দ। তারপর হচ্ছে বিভক্তি অর্থাৎ তোমরা পড়ে এসছো যে কারক বোঝাতে বা নির্দেশ ক্রিয়ার কাল নির্দেশের জন্য কারক বোঝাতে আমরা বিভক্তি ব্যবহার করি। যেমন কি আছে? প্রথম বিভক্তি, শূন্য বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, অনেকগুলো পাবো। আমরা আস্তে আস্তে আমরা পড়বো, ডিটেলসে পড়বো, কোনো ভয় পাবে না। এবং এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ আমরা সলভ করে ফেলি, খুব তাড়াতাড়ি সলভ করবো। কিন্তু অনেক টাইম নিয়ে এসে তোমরা এত টাইম দিলে কিন্তু হবে না, তাড়াতাড়ি বুঝতে হবে, তাড়াতাড়ি সলভ করবো। চলো শুরু করি। শব্দ যখন বাকি হবে তখন কি বলা হয়? পদ। পদ একটু আগে বললাম সংখ্যা। পদের লব্ধ কয় প্রকার? 4 প্রকার। কোনটি শব্দ শেষে যুক্ত হয় না? বলতো উপসর্গ শব্দ শেষে যুক্ত হয় না। হ্যাঁ, কি বলছে? শব্দ শেষে যুক্ত হয় না, প্রত্যেক কিন্তু শব্দ শেষে যুক্ত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে জোরালো করবে বক্তব্যকে, সেটা কি বলো? বললাম না শব্দ বাক্যকে জোরালো হয়ে প্রকাশ করবে। যেমন তুমি বললাম আমার এটিই লাগে, মানে কি? মানে জোরালো দিয়ে প্রকাশ করছে, এটাই হচ্ছে তোমার বলো। কোন সাথে শব্দ? পরিচালক। কারণ কি? সাথে সাথে কিভাবে পরিচয় হয়েছে? একটা প্রত্যয় বা একটা উপসর্গের মাধ্যমে সাথে শব্দ হচ্ছে, অর্থাৎ তাহলে কি পরিচালক। এটা দেখো তো এখানে উপসর্গ রয়েছে, এটা সাথে শব্দ। এবার আসি বলি শব্দ। দেখো তো বন্ধুত্ব, বন্ধুত্ব এটা কিন্তু বলি শব্দ মনে হচ্ছে না। প্রশাসন একটা উপসর্গ আছে, দায়িত্ব এখানে একটা প্রত্যয় আছে, দেখো তো একটা আছে চা, এখানে প্রত্যয় নেই, উপসর্গ নেই। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হবে? একটু আগে বলেছি প্রত্যয় সবসময় শেষে যুক্ত হবে না। যেমন তোমার সাংবাদিক কি প্রত্যয় যোগ হয়েছে। কোনটি নির্দেশক? নির্দেশক কি ছিল বলতো? টা, টুকু, খানা, খানি, এগুলো হচ্ছে নির্দেশক। এখানে দেখো কোনটা আছে? টুকু। সহজ, খুবই সহজ। লব্ধক নয়, লব্ধক কি ছিল বলতো? বিভক্তি, নির্দেশক, বচন, বলো। দেখো এখানে প্রত্যয় কি ছিল? ছিল না, এটা লব্ধক নয়। নৌকার ছায় নীল মাছরাঙাটি বসে আছে, বাকি অলগ্ন পদ কোনটি? অলগ্ন পদ কোনটা? যেখানে আমার এই নির্দেশকও থাকবে না, বলকও থাকবে না, বচনও থাকবে না, আবার বিভক্তিও থাকবে না। এখন দেখো তো নৌকা, এখন দেখো তো একটা র আছে না? র কিসের ভিতরে পড়ে? বিভক্তির ভিতরে কিন্তু পড়ে। ছায়ে এটাও বিভক্তির ভিতরে পড়ে। আবার র তুমি বলতে পারো বচনের ভিতরে পড়ে। দেখো তো মাঝখানে টি, টি কিসের ভিতরে ছিল? টা টি আছে, হ্যাঁ এখানে টি আছে। তো দেখো তো টি আছে, তো টি কিসের ভিতরে ছিল? নির্দেশকের ভিতরে ছিল। দেখো তো নীল, তুমি বলতে পারো যে হ্যাঁ ভাই নীলের পদে স্বরে অ, অর্থাৎ শূন্য বিভক্তি আছে। শূন্য বিভক্তি কিন্তু কোনো বিভক্তি না, ঠিক আছে? তো আনসার কি আসবে? নীল। তারপরে আসি পরের পরিচয়, নরবাচক বা নারীবাচক শব্দ, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ। এটা তোমাদের নতুন নাম দিয়েছে, নরবাচক ও নারীবাচক শব্দ। এবার আসি বাংলা ভাষায় বহু বিশেষ শব্দ, বিশেষ শব্দ রয়েছে যেগুলো শুধুমাত্র হয় নরের জন্য নয় নারীর জন্য, অথবা উভয়ের জন্য ব্যবহৃত। সেগুলোই মেনলি আমরা নরবাচক অথবা নারীবাচক শব্দ বলে ধরে থাকি। যেমন তোমাকে এখানে কিছু শব্দ ছিল, হয় স্ত্রী প্রকাশ করা হয়। এখন যদি তোমাকে বলি নারীবাচক শব্দ বা স্ত্রীলিঙ্গ কোনগুলো? মাতা, কন্যা ইত্যাদি এগুলোই বলা যায়। আবার যদি তোমাকে বলি যে পুংলিঙ্গ কোনগুলো? পিতা, পুত্র, ছেলে, এগুলো। আর যদি তোমাকে বলি যে উপলিঙ্গ বোঝাবো, অর্থাৎ ছেলেও না মেয়েও না, একটা ওয়ার্ডে বোঝাবো, কি হবে? এটা হচ্ছে সন্তান, সেটা হচ্ছে মন্ত্রী, সেটা হচ্ছে শিক্ষার্থী, এগুলো হচ্ছে উপলিঙ্গ। অনেক সময় বলতে পারো ক্লীবলিঙ্গ, পড়ে এসছো যে ক্লীবলিঙ্গ আছে একটা। ক্লীবলিঙ্গ কি ছিল? জড় বস্তু, অর্থাৎ জীব না, কি ছিল? ঘর, গাড়ি, টেবিল, এগুলো। তারপর আসি সাধারণত নারীবাচক দুই প্রকার ছিল, একটা হচ্ছে পত্নীবাচক অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে, আর হচ্ছে অপত্নীবাচক অর্থাৎ কোনো সম্পর্ক থাকবে না। এখন যদি তোমাকে বলি স্বামী স্ত্রী মধ্যে কিরকম সম্পর্ক আছে, যেমন আছে তোমার পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলে, এতে কি স্বামী স্ত্রী সম্পর্ক আছে, এটা কি পত্নীবাচক হবে। আর যদি তোমাকে বলি ছাত্র ছাত্রী, কোনো সম্পর্ক নেই, তারপর যদি বলি নেতা নেত্রী, কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে অপত্নীবাচক। এবার হচ্ছে নিত্য নারীবাচক শব্দ দেখতে পাই আমরা। কিছু নিত্য নারীবাচক শব্দ আছে, কিন্তু কিছু নিত্য পুরুষবাচক শব্দ আছে, অর্থাৎ নারীবাচক এবং নিত্যবাচক, নারীবাচক এবং নরবাচক দুটার ক্ষেত্রে শুধুমাত্র কিছু স্পেসিফিক ওয়ার্ড, এটা নরের ক্ষেত্রে হবে না, নারীটা নরের ক্ষেত্রে হবে, এবং নরটা নারীর ক্ষেত্রে হবে। যেমন তোমাকে আমি যদি বলি নরবাচকের ভিতরে রয়েছে কৃতদার, অকৃতদার, এবং আরো বলতে পারি ঢাকি আছে, কবিরাজ আছে। যদি বলি ঢাকি, ঢাকি কখনো তোমার ছেলে দেখেছো? বা কবিরাজ কখনো মেয়ে দেখেছো? তোমার দেখেছো?
যে ঢাকি কখনো কোনো একটা মেয়ে বাজাচ্ছে না, অর্থাৎ কি এটা একমাত্র পুরুষের ক্ষেত্রে হয়। কবিরাজ এটা একমাত্র পুরুষের ক্ষেত্রেই হয়, এবং কৃতদার অকৃতদার। এবং যদি নিত্য নারীবাচকের উদাহরণ দিই, নিত্য নারীবাচকের ভিতরে রয়েছে সতীন, সধবা, এছাড়াও রয়েছে এও, এও তোমরা চিনো নাকি, বা দাই, ঠিক আছে? এগুলো হচ্ছে নিত্য নারীবাচক, অর্থাৎ এগুলো পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এও অর্থাৎ যে বাচ্চা লালন পালন করছে, দাই যে বাচ্চাকে দুধ পান করাচ্ছে মায়ের পরিবর্তে, তাহলে কি আছে এগুলো কি কখনো দেখেছো যে কোনো পুরুষের ক্ষেত্রে হচ্ছে? হচ্ছে না। আচ্ছা, আমরা আরো করতে পারি যে নরবাচক তৎসম শব্দ আছে কিছু, তার মধ্যে রয়েছে এখানে যেমন নরবাচকের গঠন বলছি আমি, আগের স্লাইডে একবার যাই আমি, সেটা হচ্ছে নিত্য নারীবাচক বলেছি কি কি, সতীন, বিধবা, এও, দাই। এখন আমি বলি যে নিত্য তৎসম, কথাটা মনে রাখো, তৎসম নারীবাচক কি ছিল বলি, এটা নোট করো। বিধবা, বিধবা, তারপরে রয়েছে আমার সপত্নী, তারপরে রয়েছে হচ্ছে অসূর্যস্পর্শা, অসূর্যস্পর্শা, তারপর হচ্ছে অরক্ষণীয়, অরক্ষণীয়, ঠিক আছে, অরক্ষণীয়। এরপরে রয়েছে সধবা, কুলোটা, এটা বড় করে লিখছিলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কুলোটা। এগুলো হচ্ছে নিত্য তৎসম স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ। আমরা কি বলছিলাম? নিত্য তৎসম নারীবাচক, আগে বলছিলাম নিত্য নারীবাচক শব্দ, এখন বললাম নিত্য তৎসম নারীবাচক শব্দ। দুটার ভিতরে কিন্তু একটা মিল আছে, সে কি ছিল? সধবা, বিধবা। আরো আছে তোমার নিত্য, এখানে যদি বলি সতীন, সততা, এছাড়া হচ্ছে স্বপ্ন আছে, স্বপ্ন, স্বপ্ন কিন্তু নিত্য নারীবাচক শব্দের ভিতরে পড়ে। আচ্ছা দেখো তো, নারীবাচক শব্দ বা নরবাচক শব্দ অনেকভাবে গঠিত হবে। দেখো তো, আ প্রত্যয় হিসেবে গঠিত হবে। প্রত্যয় কি ছিল? শব্দের পরে বসবে, তাই কি আ প্রত্যয় যোগী, ই প্রত্যয়, ইনি প্রত্যয়, ইনি কিন্তু দুইটা, ঋষিকারের দীর্ঘা। কার ক্ষেত্রে? বিজয়ী, বিজয়িনী, যোগী, যোগিনী, তেজস্বী, তেজস্বিনী। তবে কাঙাল, কাঙিনী, অর্থাৎ যেগুলো একটু নিচু সমাজ বোঝায় সেক্ষেত্রে ঋষিকার, উঁচু সমাজ বসলে দীর্ঘিকার বসবে। তারপর দীর্ঘই প্রত্যয় রয়েছে, নী প্রত্যয়, মতি, মতি। মনে রাখবা, মান থাকলে মতি, বান থাকলে মতি। দেখো তো, মান, মতি, বান, মতি। আমরা লিখে দেব। বুঝছো? এই ধরে মনে রাখো। আরেকটা রয়েছে, দেখো তো, অক থাকলে কি হবে? ইকা হবে। এটা মনে রাখো। তাহলে কি হচ্ছে? অক, ইকা, অক, ইকা, ঠিক আছে? যেমন দেখো, গায়ক, অক, গায়িকা। এরপরে আসি আমরা নারী নির্দেশক শব্দ কিছু আছে, যেগুলো ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা। যেমন দেখো তো, লোক, এটা কি কোনো নারী শব্দ আছে? বচন কোনো নারী লিঙ্গ আছে? স্ত্রীলিঙ্গ করা যাবে? করা যাবে। তো কি করছে? স্ত্রী লাগিয়ে স্ত্রীলোক করে দিয়েছে। শ্রমিক, নারী পুরুষ সবাইকে বোঝায়, তো আলাদা করার জন্য শ্রমিক, নারী শ্রমিক। ছেলে, ছেলে, মেয়ে তো বলতে পারছো, ছেলে বউ, ওটা ছেলে বউ নিয়ে আসা হচ্ছে। এবং যদি বলি যে কিছু নন নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা, অর্থাৎ কিছু ক্ষেত্রে নন নির্দেশক শব্দের বদলে নন নির্দেশক শব্দের জায়গায় নারীবাচক বসানো হয়। যেমন বিড়াল, বিড়ালি বা বিড়ালিনী তো হয় না। তাহলে কি করছে? দেখো তো, মত ছিল নরবাচক, মা দিয়ে গেছে নারীবাচক। এখানে দেখো ভাইপো, এখানে ভাইঝি হয়ে গেছে। এইভাবে চেঞ্জ করছে। আরেকটা কিছু আছে যে নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের কোনো গঠনগত মিল থাকবে না। যেমন দেখো তো, ভাই বোন, কোনো গঠনগত মিল আছে? নাই তো। পিতা মাতা, কোনো মিল নেই। ছেলে মেয়ে, বর কনে, বাচ্চা বেগো, কোনো মিল নেই। এগুলো হচ্ছে নরবাচক ও নারীবাচকের সাথে কোনো গঠনগত মিল থাকে না। এবার আসলে বেশি এমসিকিউ দেখে, বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি কি ছিল? লিঙ্গ, যেটা আলাদা, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, লিঙ্গ, উপলিঙ্গ। উদাহরণ কি ছিল? তোমাকে বলি যে গরু, গরু কি ছেলে না মেয়ে? উভলিঙ্গ। যদি বলি গাড়ি, গাড়ি কি উপলিঙ্গ না? এটা ক্লিবলিঙ্গ।
ঠিক আছে? আর নিচে কোন শব্দ উভলিঙ্গ প্রশ্ন এখন চলে এসেছে। সন্তান, তুমি সন্তান কি ছেলে না মেয়ে এটা বলতে পারছো? ছাত্র তো বোঝাচ্ছে ছেলে। ঘর ক্লিবলিঙ্গ, ভেরি মানে কি মেয়ে ভেড়া, অর্থাৎ এগুলো কি উভলিঙ্গ বোঝাচ্ছে না, হয় এক লিঙ্গ আর না একটু ক্লিবলিঙ্গ বোঝাচ্ছে, অর্থাৎ একমাত্র উভলিঙ্গ ছিল সন্তান। এবার আসি ক্লিবলিঙ্গ উদাহরণ। মন্ত্রী কি মানুষ, সবাইকে বোঝায় উভলিঙ্গ। মানুষ এটা কি ছিল? মানুষ বলতে কি উভলিঙ্গ বোঝায়, পাখিও উভলিঙ্গ বুঝেছে, মানে একমাত্র ক্লিবলিঙ্গ কি ছিল গাড়ি। তারপর আসি কোন শব্দের অপত্রিক, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে। যেমন তো চাচা চাচি আছে, দাদা দাদি আছে, মাতা পিতা আছে, অর্থাৎ এদের পত্নীগত শব্দ রয়েছে। তবে তুমি এটা খেয়াল করে দেখছো শিক্ষক শিক্ষিকা, এতে কি কোনো স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে? হতে পারে না। হ্যাঁ হয়, কিন্তু তাই বলে এই না যে তুমি নিজে স্যার ম্যাডামের সাথে মিলাই দিবে, নিজে বানায় দিবে, তা কিন্তু হবে। তাদের মধ্যে আসলে স্বামী স্ত্রী সম্পর্ক থাকতে হবে। এখন তুমি যদি মনে করো মনে মনে বললা যে ওই ম্যাডামের সাথে অমুক স্যার, ওই ম্যাডামের সাথে অমুক ভাইয়ের সাথে অমুক বোন, দরকার নেই, এগুলো মনে হবে না, এগুলো সবগুলো অপত্নিকের ভিতরেই পড়বে। শিক্ষিকা। এখন আসি নিচে কোনটি নিত্য নরবাচক শব্দ। নিত্য নরবাচক কি বলেছিলাম? ঢাকি, কবিরাজ, কৃতদার, এগুলো কি ছিল? নিত্য নরবাচক। এবার নিত্য নারীবাচক কি বলেছি বলতো? সতীন, সধবা, সৎমা, এয়, দায়, অর্থাৎ সতীন। তৎসম কি বলেছিলাম বলতো? তৎসম বলেছিলাম হচ্ছে সৎমা, সধবা, অসূর্য স্পর্শা, অরক্ষণীয়া, এগুলো পড়েছিলাম। তারপর হচ্ছে বিধবাও ছিল, কিন্তু বিধবা দুই জায়গায় হয়, নিত্য নারীবাচক, নিত্য তৎসমবাচক। যেহেতু তৎসম হোক আর নাই হোক নিত্যতা আছে দুইটা ক্ষেত্রে। এবার আসি অপ দিয়ে কি হবে, একটু আগে বলছি অপ, ইকা, মানবতী, বানবতী। নিচে কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? দেখো তো ছেলের সাথে ছেলে বউ ছিল না, এটা। ভাইয়ের সাথে ভাইজি ছিল না, ভাইপোর সাথে ভাইজি ছিল। বেগম, বেগমা বা বেগুনি, সরি, হ্যাঁ এরকম ছিল। এটা হয়তো গঠনগত একমাত্র গায়িকাই ছিল, গায়িকা আর গায়ক, আমার গঠনগত মিল রয়েছে এদের নেই। ঠিক আছে, তো এখন আমরা সর্বশেষ টপিক সংখ্যাবাচক শব্দ পড়ব। আচ্ছা, নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক গঠনগত মিলে? দেখো তো গায়ক, গায়িকা থেকে গায়িকা, দেখো গায়ক থেকে গায়িকার গঠনগত মিল রয়েছে। ছেলে থেকে ছেলে বউ মিল রয়েছে। ভাইপো, ভাইজি, একই ভাইয়ের ছেলে মেয়ে বোঝাচ্ছে। দেখো তো বাচ্চার সাথে বেগমের কোনো মিল রয়েছে? কোনো কিছু মিল নেই। বাচ্চা একটা জিনিস, বেগম একটা জিনিস, অর্থাৎ বাচ্চার সাথে বেগমের কোনো গঠনগত মিল নেই। ব্যাপারটা কি? পরের একটা অধ্যায়। এখন দেখো আমরা আমাদের সর্বশেষ জায়গায় আসছি, একটু ধৈর্য ধরে বসে থাকো। অনেকক্ষণ বলেছিলাম, আরেকটু বসে থাকলে খুব বেশি ক্ষতি হবে তা কিন্তু না, নিজে লাভই হচ্ছে, নিজে অজান্তে হলেও লাভ হয়ে যাচ্ছে। দেখো পরিচ্ছেদ 16 নম্বরে চলে এসেছি, সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কি? যে শব্দদের সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে। তুমি বলতে পারো 1 2 3 4, এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তুমি প্রথমা দিকে এগুলো সংখ্যাবাচক শব্দ, এগুলো পূর্ণবাচক সংখ্যাবাচক শব্দ। এখন আমরা কি বলতে পারি? সংখ্যাবাচক শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রমবাচক আর একটা হচ্ছে পূরণবাচক। ক্রমবাচক, পূরণবাচক। ক্রমবাচক যেটা আমরা সচরাচর বলে থাকি, যেমন 1 2 3 4 5, এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। পূরণবাচক শব্দ কোনগুলো? প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, প্রথম, তারপর হচ্ছে পহেলা, এগুলো হচ্ছে পূরণবাচকের ভিতরে পড়ে। এসব ক্রমবাচক। ক্রমবাচকের ভিতরে দেখো তো যেগুলো এক সংখ্যার পর আরেকটা সংখ্যা, সেটা হচ্ছে ক্রমবাচক শব্দ। এবং এটা 1 থেকে 9 এবং 0 দিয়ে অসীম পর্যন্ত ক্রম তৈরি করতে পারবে। অর্থাৎ তুমি যদি দেখো 0 থেকে শুরু করে তুমি চাইলে 1 এর পরে হাত যদি লক্ষ্য করে 0 দাও, ইনফিনিটি 0 দাও, তাও কিন্তু সংখ্যাটা যাচ্ছে ক্রম আকারে। অর্থাৎ কি যাচ্ছে? এটা ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত নেওয়া যায়। তবে ক্রমবাচক শব্দের একাধিক প্রতিশব্দ রয়েছে, ঠিক আছে? যেমন তুমি দেখো দুই গেলে আমরা বলি দো, দু, দি, এগুলো কিন্তু দুয়ের তোমার প্রতিশব্দ। তিনের ক্ষেত্রে রয়েছে ত্রি, তে, তিনের ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে। এবার আসে পূর্ণবাচক শব্দ। পূর্ণবাচক শব্দ কি? যেগুলো সংখ্যার ক্রমিক অবস্থান এবং পরিমাণকে বোঝায়, সেটা হচ্ছে পূর্ণবাচক শব্দ। অর্থাৎ পহেলা, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এগুলো হচ্ছে পূর্ণবাচক শব্দের ভিতরে পড়বে। তো পহেলা কি? পূর্ণবাচক শব্দ। প্রথমা পূর্ণবাচক শব্দ। এবার আসে পূর্ণবাচক শব্দকে কয় ভাগে ভাগ করতে পারে? দেখো তো 3 ভাগে ভাগ করতে পারে। কি কি? সাধারণ পূর্ণবাচক, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো। আর তারিখবাচক, অর্থাৎ যেগুলো বললাম পহেলা, দোসরা, তেসরা, এগুলো। চৌঠা কিন্তু একটা তারিখবাচক শব্দ। ভগ্নাংশবাচক, অর্থাৎ আমরা বলি না ঘড়িতে কয়টা বাজে, যে বন্ধু জিজ্ঞেস করে বলবো না, তো বলি না আমরা এখন ঠিক অমনি, তবে পিছন নিজে বলি সোয়া 2:30 বাজে, সোয়া 2টা বাজে, 3:35 বাজে, চলে যাবো বসে। স্কুল বাঙ্ক করার একটা টেন্ডেন্সি থাকে, এই বয়সে স্কুল বাঙ্ক সবাই করছে, আমি নিজেও করছি যদিও, তবে আমি বলবো না করে ভালো। তবে এখন যাই আমরা তাহলে 11 থেকে 18 পর্যন্ত পূর্ণবাচক সংখ্যাগুলো সংক্ষিপ্ত রূপে দুই রকম থাকে।
ঠিক আছে, একটা হচ্ছে 10, একটা তম। দেখো তো অষ্টাদশ, তবে দেখো 17তম, দুই জিনিস হয়ে গেছে, একটা তম ব্যবহার করছি, একটাতে 10 ব্যবহার করছি।